হ্যালো স্টুডেন্ট, আমরা পড়ছিলাম ক্লাস 12-এর সারফেস কেমিস্ট্রি বা পৃষ্ঠতলীয় রসায়ন, যেখানে আমরা আগের দিন লাস্ট টপিক যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট, মানে যেটাকে আমরা বলি আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক। ঠিক আছে, আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক মানে অ্যাকচুয়ালি কি হবে, এই যে ক্যাটালিস্টগুলো এখানে ইউজ হবে, সেই ক্যাটালিস্টগুলো মলিকুলের শেপের উপর ডিপেন্ড করে তাদের রেটটাকে মানে বিক্রিয়ার হারটা নির্ধারিত হবে। ঠিক আছে, কি বললাম, ক্যাটালিস্টগুলো যে মলিকিউলের সাথে বিক্রিয়াটা করবে সেই মলিকিউলের শেপের ওপর ডিপেন্ড করে সেই বিক্রিয়ার হারটা কিন্তু নির্ধারিত হবে। সেই জন্য আমরা এই ক্যাটালিস্টকে মানে বলছিলাম শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট বা আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক। এটা কিন্তু আগের দিন আমরা পড়েছি, মানে যার একটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম, সবাই জানো যে জিওলাইট। ঠিক আছে, জিওলাইট। এবং এই জিওলাইটের মধ্যে আরও একটা এক্সাম্পল আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে ZSM5। এবং এই জিওলাইটগুলোর আকৃতি আমরা বলেছিলাম হানি কম্ব। ঠিক আছে, বা মৌচাকের মতো ষড়ভুজাকার। ঠিক আছে, তো এদেরকে আমরা কেন বলছি শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট, কারণ এই ক্যাটালিস্টগুলো মলিকিউলের শেপের উপর ডিপেন্ড করে বিক্রিয়ার রেটটা নির্ধারিত হয়। সেই জন্য এই ক্যাটালিস্টগুলোকে শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট বলা হয়। এক্সাম্পল হচ্ছে জিওলাইট। ঠিক আছে, এবং জিওলাইটের মধ্যে যেটা ZSM5 বলেছিলাম, সেটা বলেছিলাম দেখো সবাই মনে করে, যে এটা কিন্তু অ্যালকোহলের ডিহাইড্রেশন করে। ঠিক আছে, অ্যালকোহল থেকে জল বার করে, জল বার করে কি করে পেট্রোল তৈরি করে, বা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু ইউজ হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হবে, আমরা যদি অ্যালকোহল থেকে জল বার করে দিই, মানে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল যদি করি, সেখান থেকে একটা আমাদের হাইড্রোকার্বন তৈরি হবে। এবার যে পেট্রোল বা ডিজেল যাই বলো বা গ্যাসোলিন, সেগুলো সবই কি, সবই এক প্রকারের কিন্তু হাইড্রোকার্বন। ঠিক আছে, তো ZSM5টা আমাদের পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, যেখানে কিনা অ্যালকোহল থেকে পেট্রোল তৈরিতে আমরা ZSM5টা ইউজ করি। ঠিক আছে, এটা আমরা আগের দিন টপিক পড়েছিলাম। আজকে যেটা পড়বো একটু আগের দিনের একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে সিলেক্টিভিটি অফ ক্যাটালিস্ট বা অনুঘটকের সুনির্দিষ্টতা। ঠিক আছে, কি বললাম, অনুঘটকের সুনির্দিষ্টতা মানে এক একটা অনুঘটক অ্যাকচুয়ালি এক একটা মলিকিউলের প্রতি পার্টিকুলারলি মানে এক একটা মেকানিজমে রিয়াকশনটা করে। ঠিক আছে, অনুঘটকের সুনির্দিষ্ট যেটাকে বলা হয় সিলেক্টিভিটি অফ ক্যাটালিস্ট। সিলেক্টিভিটি অফ ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি দেখো জিনিসটা কেমন, মানে অনুঘটকের যে ক্রিয়া সেটা কি হয়, একদম স্পেসিফিক হয়। এই জন্য কি করে, আমরা যখন মানে বিভিন্ন রকমের অনুঘটক নিই, কিন্তু বিক্রিয়কটা যদি একই হয়, তাহলে আমাদের প্রোডাক্টটা কিন্তু আবার বিভিন্ন হবে। ঠিক আছে, মানে আমি এক্সাম্পল হিসেবে দেখাতে পারি। সাপোজ ধরো আমরা কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেন রিয়াকশন ঘটাবো, একবার নিকেলের প্রেজেন্সে, একবার আমরা নেব কপারের প্রেজেন্সে, একবার আমরা নেব কপার আর জিঙ্ক অক্সাইড, বা আমরা এটাকে ক্রোমিয়াম অক্সাইড ইউজ করতে পারি। প্রত্যেকটা কি কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। ঠিক আছে, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন ইউজ করবো প্রত্যেক ক্ষেত্রে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে রিয়েজেন্ট কিন্তু আমাদের সাবস্ট্রেট কিন্তু সেম। ঠিক আছে, আমাদের যে বিক্রিয়কটা কিন্তু সেম, কিন্তু আমরা ক্যাটালিস্ট দেখো প্রত্যেকবার আলাদা আলাদা নিয়েছি। এই যে আলাদা আলাদা ক্যাটালিস্ট নেওয়ার দরুন যে প্রোডাক্টটা উৎপন্ন হবে, প্রত্যেকটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট পাবো আমরা। প্রথম ক্ষেত্রে অ্যালকেন পাবো। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে যেখানে আমরা কপার নিচ্ছি, নিকেলের ক্ষেত্রে আমরা অ্যালকেন পেয়েছি, কিন্তু যে ক্ষেত্রে আমরা কপার নেবো সেখানে অ্যালডিহাইড পাবো। আর তৃতীয় ক্ষেত্রে যেখানে কপারের সাথে ক্রোমিয়াম মানে কপার জিঙ্ক অক্সাইড বা ক্রোমিয়াম অক্সাইড নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যালকোহল পাবো। বুঝে গেল? এবার প্রত্যেকটা ক্ষেত্রে জাস্ট তোমরা একটু এটা করে নেবে, ব্যালেন্সটা করে নেবে। যেমন এখানে যদি আমরা ব্যালেন্স করি, তাহলে দেখবো এখানে আমাদের 3 অনু হাইড্রোজেন দিতে লাগবে, বা আমরা যদি এখানে ব্যালেন্সটা করি তাহলে দেখবো এখানটায় আমাদের 2 অনু হাইড্রোজেন লাগবে। ঠিক আছে, যেটা অ্যালকোহল হয়েছে সেখানে 2 অনু হাইড্রোজেন লাগবে। আর এটা মনে হচ্ছে ব্যালেন্স আছে, দেখো কার্বন মনোক্সাইড আমার দুটো হাইড্রোজেন কার্বন জিরো। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিলেক্টিভিটি অফ ক্যাটালিস্ট, যেখানে আমরা কি দেখলাম, প্রত্যেক ক্ষেত্রে সাবস্ট্রেটটা কিন্তু সেম, মানে যে বিক্রিয়ক সেগুলো সেম, বাট এই যে ক্যাটালিস্টগুলো আলাদা হওয়ার জন্য আমাদের যে প্রোডাক্টগুলো হচ্ছে সেটা কিন্তু আলাদা।
মানে আমরা কি বুঝলাম এখান থেকে, যে না এক একটা ক্যাটালিস্ট এক একটা নির্দিষ্ট মেকানিজমে বা একটা নির্দিষ্ট পথে কিন্তু বিক্রিয়া করে, এবং এদের ক্রিয়া কৌশলটা কিন্তু বিভিন্ন, যার জন্য কিন্তু এদের প্রোডাক্ট আমাদের ভিন্ন ভিন্ন প্রোডাক্ট পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা দেখো একটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক শুরু করবো, সেটা হচ্ছে এনজাইম ক্যাটালিসিস। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল যে সিলেক্টিভিটি অফ ক্যাটালিস্ট কি জিনিস, এবং জিওলাইটটা তো আগের দিনেই বলেছিলাম আমরা, সেলফ সিলেক্টিভ ক্যাটালিস্ট। দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এনজাইম ক্যাটালিসিস। তো সবাই হেডিং দেবে এনজাইম ক্যাটালিসিস। ঠিক আছে, এনজাইম ক্যাটালিসিস বা এনজাইম অনুঘটন, এনজাইম অনুঘটন। ঠিক আছে, তো এখানে দেখো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে এনজাইমটা কি, হোয়াট ইজ এনজাইম। অ্যাকচুয়ালি দেখো এনজাইম অ্যাকচুয়ালি মানবদেহের পাওয়া যায় আর কি, যেটা কি না একটা নাইট্রোজেন ঘটিত অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, শুধুমাত্র কি হয় এটা আমরা কি পাবো, যেগুলো জীবিত কোষ, অ্যাকচুয়ালি মানবদেহ বললে ভুল হবে, আমরা বলবো কি না এটা জীবিত কোষেই পাওয়া যাবে। ঠিক আছে, জীবিত কোষ, এবার সেটা উদ্ভিদ প্রাণী যে কোনো হতে পারে, বিভিন্ন জীবিত কোষে কিন্তু এগুলোকে পাওয়া যায়। তাহলে কি বললাম দেখো, যে এনজাইম হচ্ছে জীবিত কোষ থেকে উৎপন্ন হয়, এবং এটা এক প্রকার প্রোটিন জাতীয় কোনো এক প্রকৃতির জটিল জৈব যৌগ। ঠিক আছে, জটিল জৈব যৌগ যেগুলো কি না মানব দেহের বা আমাদের জীবকোষের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে কিন্তু ত্বরান্বিত করে। কিন্তু ক্যাটালিস্টের ধর্ম সেটা হচ্ছে কি বিক্রিয়া শেষে নিজে কিন্তু অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, একে আমরা কিন্তু এনজাইম বলি। এবার দেখো যেহেতু এরা জীবদেহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, তাই জন্য এই এনজাইমকে অনেক সময় বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল ক্যাটালিস্টও বলা হয়। ঠিক আছে, জৈব রাসায়নিক অনুঘটক বলা হয়। কি বললাম, যেহেতু এরা জীবদেহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে, জীবকোষের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, সেই জন্য এনজাইমকে বলা হয় জৈব রাসায়নিক বা জীব রাসায়নিক অনুঘটক। জীব রাসায়নিক অনুঘটক কেন বলা হয়, কারণ আমি বললাম যে এরা যে জীবকোষে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, সেই সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াকে এরা ত্বরান্বিত করে এনজাইমরা, সেই জন্য এনজাইমকে বলা হয় জীব রাসায়নিক অনুঘটক। আর এই যে পুরো ঘটনা, এই পুরো ঘটনাটাকে বলা হয় জীব রাসায়নিক অনুঘটন। ঠিক আছে, ঘটনাটাকে যেটা বলা হবে জীব রাসায়নিক অনুঘটন। ঠিক আছে, তাহলে আমাদের এনজাইম কি, এনজাইমকে কেন আমরা জীব রাসায়নিক অনুঘটক বলি, বুঝে গেল। এবার দেখো আমরা এদের কিছু এক্সাম্পল পড়বো। ঠিক আছে, এনজাইম ক্যাটালিস্টের কিছু মানে এক্সাম্পল আমরা পড়বো। তো এবার হেডিং দেবে এক্সাম্পল, তাহলে আমরা এটা মুছে দিলাম। এবং দেখো এক্সাম্পল যদি আমরা দেখি, ফার্স্ট এক্সাম্পল hydrolysis of cane sugar। দেখো আমরা যদি সুগার নিই, মানে যেটাকে আমরা সুক্রোজ বলি, ঠিক আছে, C12H22O11, ঠিক আছে, সুক্রোজ। এটা দেখো আমাদের বডিতে যাওয়ার পর, ঠিক আছে, এটা কি হয় অ্যাকচুয়ালি, এটা আমাদের এটা অ্যাকুয়াস, এটা লিকুইড, এটা ভেঙে গিয়ে কি তৈরি, দেখো গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ঠিক আছে, গ্লুকোজ C6H12O6 আর ফ্রুক্টোজ C6H12O6, একটা গ্লুকোজ তৈরি হয় আর একটা ফ্রুক্টোজ তৈরি হয়। ঠিক আছে, যেটা আমাদের শরীরের এনার্জির উৎস। এবার দেখো এই যে সুক্রোজটা ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হলো, এটা নর্মালি খুব ধীর গতিতে সম্পন্ন হয়। কিন্তু এখানে যদি আমরা একটা ক্যাটালিস্ট ইউজ করি, যেটাকে আমরা এনজাইম ক্যাটালিস্ট বলি, যার নাম হচ্ছে ইনভার্টেজ। ঠিক আছে, ইনভার্টেজ।
ইনভার্টেজ ইউজ করলে এই যে রিয়াকশনটা যেটা হচ্ছিল সুক্রোজটা ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এটা কিন্তু খুব স্পিড হবে, রিয়াকশনটা খুব দ্রুত গতিতে সম্পন্ন হবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এই এনজাইমটা ইউজ না করি, এই এনজাইমটা ইউজ না করলে এই রিয়াকশনটা কিন্তু খুব ধীর গতিতে হবে, বুঝে গেল। এবার দেখো, আবার এই গ্লুকোজটা ভেঙে যখন আমরা কোনো অ্যালকোহল তৈরি করব, ঠিক আছে, সাপোজ গ্লুকোজ থেকে আমরা ইথাইল অ্যালকোহল তৈরি করব C2H5OH আর কার্বন অক্সাইড, এক্ষেত্রে আমরা যে গ্লুকোজ থেকে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড বার করার জন্য যে এনজাইমটা ইউজ করবো তার নাম হচ্ছে জাইমেজ। কি বললাম? জাইমেজ। ঠিক আছে। তো দেখো আমরা এখানে এই যে নিচে একটু দাগ দিয়েছি, তার একটা কারণ আছে যে বিভিন্ন এনজাইম ক্যাটালিস্টের প্রপার নেম, কি বললাম? প্রপার নেম। প্রপার নেমের ক্ষেত্রে ASE এই কথাটা যুক্ত থাকে, ঠিক আছে। কিন্তু কিছু কিছু এনজাইম আছে যাদের কিনা আমরা কমন নেম ইউজ করি, যেমন টায়ালিন, ঠিক আছে। কি বললাম? টায়ালিন, স্পেলিং হচ্ছে PTYALIN, টায়ালিন। বা ধরো সাপোজ ধরো পেপসিন, ঠিক আছে, বা সাপোজ ধরো ট্রিপসিন। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, ঠিক আছে। টায়ালিন কি? টায়ালিন কিন্তু মানুষের মুখের লালায় পাওয়া যায়। টায়ালিন এটা কি? একটা এনজাইম যেটা কিনা স্টার্চকে আমাদের গ্লুকোজে রূপান্তর করে, ঠিক আছে। বা আমাদের যে সমস্ত আন্তরিক রসে আছে বা আমাদের অগ্নাশয়ে যে পেপসিন এবং ট্রিপসিন কিন্তু পাওয়া যায়, যেগুলো কিনা আমাদের এক প্রকার এনজাইম হিসেবে কাজ করে কিন্তু, ঠিক আছে। কিন্তু এদের নামের শেষে দেখবে ASE নেই, কিন্তু এরাও এনজাইম। কারণ কি? এই টায়ালিন, পেপসিন, ট্রিপসিন এগুলো এদের কমন নেম হিসেবেই ব্যবহার হয়। যেগুলো প্রপার নেম যেমন ইনভার্টেজ, জাইমেজ, বা বলো আরও যেগুলো আছে তোমার সাপোজ ধরো ইউরিয়েজ, যেটা কিনা আমাদের ইউরিয়াটাকে ভেঙে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে সাহায্য করে, সেগুলো কিন্তু ওদের প্রপার নেম। সেই জন্য সেই কথা মানে সেই এনজাইমের ক্ষেত্রে ASE এই কথাটা কিন্তু যুক্ত থাকে, ঠিক আছে। এবং বাদ বাকি তোমরা একটু ব্যালেন্সটা নিশ্চয় করতে পারবে। সাপোজ ধরো গ্লুকোজ থেকে অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড, তাহলে তোমরা যদি ব্যালেন্স করো, আচ্ছা এটার নাম ইথাইল অ্যালকোহল লিখে দিই, সবাই নিশ্চয় জানো ইথাইল অ্যালকোহল C6H12O6। এখানে যদি দুই অণু নিই তাহলে চারটে, এখানে যদি দুই অণু নিই তাহলে ছটা। দেখো মনে ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের। আচ্ছা আরো একটা আচ্ছা সেটা বৈশিষ্ট্য বলছি আমি, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম না, সুক্রোজ থেকে আমাদের যদি আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন করি নর্মাল কন্ডিশনে, সেটা অনেক ধীরগতি সম্পন্ন বিক্রিয়া এবং খুব ধীরগতি উৎপন্ন হবে। বাট আমরা যদি একটা এনজাইম ক্যাটালিস্ট ইউজ করি যেটার নাম হচ্ছে ইনভার্টেজ, রিয়াকশনটা অতি দ্রুত গতিতে সম্পন্ন হবে, ঠিক আছে। আরো একটা রিয়াকশন তোমাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে, সেটা হচ্ছে আমাদের ইউরিয়া থেকে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড বার হওয়া, ঠিক আছে। ইউরিয়াটা ভেঙে এক্সাম্পল 2, ইউরিয়ার সংখ্যা হচ্ছে NH2CONH2, এটা কি হবে? এটা ভেঙে আমাদের অ্যামোনিয়া তৈরি হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকুয়াস ফর্মে, এটা লিকুইড ফর্মে, অ্যামোনিয়াটা গ্যাসিয়াস ফর্মে, এটাও গ্যাসিয়াস ফর্মে। এবার দেখো এটাকে আমরা যদি একটু ব্যালেন্স করি, তাহলে নাইট্রোজেন এখানে ছিল দুই অণু, এখানে এক অণু, তাহলে এখানে দুই অণু দিয়ে দিলাম, ব্যাস, ঠিক আছে। এই যে রিয়াকশনটা ইউরিয়াটা ভেঙে আমাদের অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়া নর্মাল কন্ডিশনে খুব ধীরগতিতে হবে। বাট এখানে একটা এনজাইম ক্যাটালিস্ট যদি আমরা ইউজ করি যার নাম ইউরিয়েজ, ইউরিয়েজ এটা কিন্তু রিয়াকশনটা অনেক দ্রুতগতি সম্পন্ন হবে এবং রেটটা অনেক হাই হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এনজাইম ক্যাটালিস্টের কাজ। এবং আরো একটা বৈশিষ্ট্য আমরা বলবো, যখন আমরা এনজাইম অনুঘটকের বৈশিষ্ট্য বলবো তখন আমি খুব ডিটেলসে বলবো যে এই ইউরিয়েজটা, যেমন ধরো এই ইউরিয়াটা ভেঙে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার জন্য ইউজ হচ্ছে, কিন্তু এই ইউরিয়েজটা কিন্তু ওই সুক্রোজ থেকে গ্লুকোজ বা ফ্রুক্টোজের ক্ষেত্রে ইউজ হবে না, ঠিক আছে। মানে আমরা বললাম না যে ক্যাটালিস্ট একটা একদম স্পেসিফিক হয় বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে, সিলেক্টিভিটি যেটা পড়ালাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা আমি একটু বলি, আমরা যে এর আগে ক্যাটালিস্ট পড়লাম, ক্যাটালিসিস এবং ক্যাটালিস্ট, তাদের যা বৈশিষ্ট্য আর এনজাইম ক্যাটালিস্ট এদের সব সেম সেম, শুধু ডিফারেন্সটা কি, এটা আমাদের যে ক্যাটালিস্টটা শুধু ক্যাটালিস্ট, সেটা আমরা শুধুমাত্র বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানে বিভিন্ন জড় বস্তুর ক্ষেত্রে ইউজ করতে পারবো, ঠিক আছে। কিন্তু এনজাইম ক্যাটালিস্টটা জীবিত কোষেই কিন্তু পাবো, ঠিক আছে, জীবিত কোষেই কিন্তু ওরা সীমাবদ্ধ থাকবে। এইটা হচ্ছে শুধু জাস্ট
ক্যাটালিস্ট আর এনজাইম ক্যাটালিস্টের পার্থক্য, আর নাহলে কিন্তু সবই সেম। বুঝে গেছে? আর এর আগে আমরা যে পেপসিন ট্রিপসিন যেগুলো এনজাইমের নাম বললাম, সেগুলো অ্যাকচুয়ালি কি করে, অ্যাকচুয়ালি সেগুলো প্রোটিনকে আমাদের অ্যামিনো অ্যাসিডে কিন্তু রূপান্তরিত করে। এবার আমরা পড়বো সেটা হচ্ছে এনজাইম অনুঘটকের বৈশিষ্ট্য। সবাই হেডিং দাও। দেখো, যতটুকু জিনিস আমরা পড়লাম বা আমি পড়ালাম এনজাইম ক্যাটালিস্ট সম্পর্কে, তার থেকে কিন্তু আমরা এনজাইম অনুঘটকের যে বৈশিষ্ট্য নিজেরাই করতে পারবো। তার মধ্যে 1 নম্বর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এনজাইমের কার্যকারিতা। ফার্স্ট পয়েন্ট কি বললাম, এনজাইমের কার্যকারিতা। দেখো, একটু আগে আমরা বললাম যে এনজাইমটা কি অতি সক্রিয় এবং এটা কিন্তু অনুঘটক হিসেবে খুবই কার্যকরী। সাপোজ ধরো খুব অল্প পরিমাণে এনজাইম আমাদের শরীরে উপস্থিত আছে, সেটা কিন্তু সাবস্ট্রেটকে প্রোডাক্টে রূপান্তরিত করার জন্য যথেষ্ট। অল্প পরিমাণ এনজাইমই কিন্তু কোনো একটা সাবস্ট্রেটকে তার প্রোডাক্টে রূপান্তর করার জন্য যথেষ্ট। ঠিক আছে? কারণ কি না, অল্প পরিমাণই এনজাইম প্রচুর পরিমাণে সাবস্ট্রেটের উপর কিন্তু ক্রিয়া করতে পারে। এটা হচ্ছে আমাদের এনজাইমের কার্যকারিতা। আমরা যদি অ্যাকচুয়ালি বলি যে একটা এনজাইম সেটা কোনো একটা সাবস্ট্রেট থেকে যদি প্রোডাক্ট করতে চায়, ঠিক আছে, ধরো সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট করবে, এবার কোনো একটা এনজাইম আছে খুব অল্প পরিমাণে, সেটা কিন্তু এই যে রিয়াকশন রেট নর্মালে যা হবে তার থেকে 10⁶ টু 10⁻12, মানে কি বলবো, লাইটের স্পিডের থেকেও বেশি স্পিডে কিন্তু রিয়াকশনটা ঘটাবে। আমি যদি আরও একটা তোমাদেরকে গল্প আকারে বলি, যদি আমাদের শরীরে কোনো এনজাইম না থাকতো, তাহলে আমরা যে সমস্ত খাদ্যগুলো ডেলি যে মিলটা গ্রহণ করি, খাদ্যটা, সেই খাদ্যটা পাচিত হতে 30 থেকে 40 বছর সময় লেগে যেত। মানে একবার যে খাবারটা খায় সেটা পাচন হওয়ার জন্য, যদি এনজাইম না থাকতো। তাহলে বুঝতে পারছো এনজাইম থাকার ফলে আমাদের খাদ্য পাচিত হওয়ার রেটটা কত স্পিডে বাড়ে। ঠিক আছে? তো যদি আমাদের একবার খাবার খেয়ে হজম করতে আমাদের কিন্তু 30 থেকে 40 বছর সময় লাগতো যদি কিনা আমাদের শরীরে এনজাইম না থাকতো। ঠিক আছে? তো ক্যাটালিস্ট হিসেবে আমাদের এনজাইমটা কিন্তু খুবই সক্রিয় এবং রেটটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট আমরা যদি দেখি সিলেক্টিভিটি, বা আমরা যদি বলি স্পেসিফিসিটি। ঠিক আছে? সিলেক্টিভিটিটা একটু আগে আমি দেখো বললাম যে এক একটা এনজাইম, ঠিক আছে, এক একটা এনজাইম ক্যাটালিস্ট কিন্তু এক একটা রিয়াকশনের ক্ষেত্রেই নির্দিষ্ট। যেমন আমি একটু আগেই কিন্তু বললাম যে যেটা আমরা ইউরিয়া ইউজ করছিলাম, অ্যামোনিয়া থেকে আমাদের ইউরিয়া থেকে NH2CO NH2 থেকে যে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছিল, সেখানে যে আমরা এনজাইম ক্যাটালিস্ট ইউজ করছিলাম ইউরিয়াস, সেটা কিন্তু যে কেন সুগার ইউজ করছিলাম, কেন সুগার থেকে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, তার জন্য কিন্তু স্পেসিফিক নয়, সেখানে কিন্তু ইউরিয়াস কাজ করবে না। ঠিক আছে? তো এই জন্যই এক একটা এনজাইম ক্যাটালিস্ট এক একটা সাবস্ট্রেটের প্রতি কিন্তু ক্রিয়াশীল হবে, সক্রিয় হবে। কারণ কি, অ্যাকচুয়ালি দেখো, এই যে আমরা এনজাইমগুলো পড়ছি এগুলো কি বললাম, প্রোটিন মলিকিউল, এদের এক একটা নির্দিষ্ট শেপ আছে এবং এরা কি করে, যে সাবস্ট্রেটের সাথে রিয়াকশন করবে, সেই সাবস্ট্রেটের একটা নির্দিষ্ট শেপের সাথে কিন্তু এদের মিল হতে হবে। ঠিক আছে? এবার যদি দুজনের সাবস্ট্রেটের এবং এই যে এনজাইম ক্যাটালিস্টের যদি শেপ ভিন্ন হয়, তাহলে কিন্তু তারা তাদের সাথে আর রিয়াকশন করবে না। এটা কিন্তু শেপ সিলেক্টিভ অ্যাকচুয়ালি আমরা বলতে পারি। এটা আমরা একটু পরে পড়বো যে এরা যে মেকানিজমে কাজ করে, সেটা হচ্ছে আমরা বলবো লক অ্যান্ড কি মেকানিজম। ঠিক আছে? বা ইনডিউস ফিট মডেল, যেটা তোমরা ক্লাস 11-এ বায়োলজিতে পড়েছো। ঠিক আছে? তো সেগুলো আমরা একটু পরে দেখবো। তো এটা বোঝা গেল যে সিলেক্টিভিটিটা কি, আগেও আমরা কিন্তু বলেছি যে এক একটা এনজাইম ক্যাটালিস্ট একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের প্রতি ক্রিয়াশীল হবে। ঠিক আছে? 3 নম্বর যে পয়েন্টটা আমরা পড়বো, এর উপর দুটো একটু মুছে দিচ্ছি। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে একটা অপটিমাম টেম্পারেচার এবং অপটিমাম পিএইচে কিন্তু এনজাইমগুলো খুব ভালো কাজ করে। কি বললাম? অপটিমাম টেম্পারেচার এবং অপটিমাম পিএইচ, বা আমরা এটাকে বাংলায় বলতে পারি সর্বোচ্চ অনুকূল তাপমাত্রা এবং সর্বোচ্চ অনুকূল পিএইচ। ঠিক আছে? সর্বোচ্চ অনুকূল পিএইচ এবং সর্বোচ্চ অনুকূল উষ্ণতা। আচ্ছা, এখানে বাংলা লিখে এখানে ও লিখবে, দুটোই একসাথে কাজ হবে।
দেখো, যেহেতু আমরা বললাম এনজাইমগুলো কি অ্যাকচুয়ালি প্রোটিন মলিকিউল, তো এই প্রোটিনগুলোর কি আছে, একটা নির্দিষ্ট শেপ আছে, এবং সেই শেপগুলো টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে, পিএইচের ওপর ডিপেন্ড করে। যদি টেম্পারেচার বেড়ে যায় বা টেম্পারেচার যদি হঠাৎ কমে যায়, আমরা তাহলে কী হবে, সেই প্রোটিন মলিকিউল, সেই প্রোটিনটার স্ট্রাকচার বা শেপটা চেঞ্জ হবে, যার ফলে তার রিয়াকশানের ক্ষেত্রেও কিন্তু তার এফেক্টটা পড়বে। সেই জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, যে টেম্পারেচারটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারে কিন্তু কোনো একটা এনজাইম খুব ভালো কাজ করে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা বলছি সেটা হচ্ছে প্রতিটা এনজাইম অনুঘটিত বিক্রিয়ার যে বেগ আছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতা সর্বোচ্চ হয়। সেই নির্দিষ্ট উষ্ণতা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় কিন্তু আমাদেরকে সর্বোচ্চ অনুকূল উষ্ণতা বলা হয়, ঠিক আছে। এই উষ্ণতায় এনজাইমের সক্রিয়তা সবচেয়ে বেশি। এর থেকে বেশি বা এর থেকে কম হলে কিন্তু এবার তার থেকে এবার বেগটা কমে যাবে। অ্যাকচুয়ালি এনজাইমগুলো যে রেঞ্জে কাজ করে সেটা হচ্ছে ওই 37 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারে কিন্তু আমাদের এনজাইমগুলো কাজ করে। একটা পিএইচ আছে, যে পিএইচে এনজাইমের কার্যকারিতা সর্বাধিক হয় সেটাকে আমরা বলছি যে সর্বোচ্চ অনুকূল পিএইচ বা অপটিমাম পিএইচ, যার মান হচ্ছে 7.4। অ্যাকচুয়ালি বেসিক দিকে যাচ্ছে, ঠিক আছে। আর এরা কাজ করে 5 to 8-এ পিএইচ। পিএইচ আর এটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে। এটা হচ্ছে অপটিমাম পিএইচ বলে, এটাকে অপটিমাম টেম্পারেচার বলে, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হয়, এই টেম্পারেচারটাকে বলা হবে অপটিমাম টেম্পারেচার, আর এই যে পিএইচ, এই পিএইচটাকে বলা হবে অপটিমাম পিএইচ। বুঝে গেল? ফোর্থ নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে, আমরা একটু আগে বললাম যে স্মল কোয়ান্টিটি যদি উপস্থিত থাকে সেটাও কিন্তু কোনো একটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে রূপান্তরিত করার জন্য যথেষ্ট। কারণ আমরা কি বললাম, এনজাইমের সক্রিয়তা অনেক বেশি, ঠিক আছে। তারপরে যদি আমরা 5 নম্বর পয়েন্টে দেখি, 4 নম্বর পয়েন্টে কি বললাম, যে স্মল কোয়ান্টিটি যদি থাকে, ঠিক আছে। তো স্মল কোয়ান্টিটিটাও কিন্তু একটা এনজাইম, যেটা কিনা স্মল কোয়ান্টিটি পরিমাণে আছে, খুব অল্প পরিমাণে আছে, সেটাও কিন্তু কোনো একটা সাবস্ট্রেটের উপর ক্রিয়া করার জন্য যথেষ্ট। 5 নম্বর পয়েন্ট যেটা, অ্যাক্টিভেশন অফ এনজাইম, মানে কোনো একটা এনজাইমকে অ্যাক্টিভেট করা। অ্যাক্টিভেশন অফ এনজাইম, এনজাইমের সক্রিয়করণ, ঠিক আছে। এনজাইমের সক্রিয়করণ অ্যাকচুয়ালি কি, দেখো অনেক অনেক এনজাইম আছে যাদের সঠিক কার্যকারিতার জন্য সক্রিয় কারক লাগে, সেইগুলোকে আমরা বলি কোএনজাইম। কি বলা হয়? কোএনজাইম। এগুলো কি করে, এনজাইমের কার্যকারিতাটাকে বাড়িয়ে দেয়, তারাই হচ্ছে কোএনজাইম। যেমন একটা এক্সাম্পল বলছি, বিভিন্ন ধরো মেটাল আয়ন, যেমন ধরো মেটাল আয়ন কি কি বলতে পারি, সাপোজ ধরো Na প্লাস, বা ধরো কোবাল্ট 2+, কপার 2+, এরা কি করে, বিভিন্ন এনজাইমের কার্যকারিতাকে বাড়িয়ে দেয়, সেই জন্য এটাকে বলা হয় কোএনজাইম। আবার কিছু কিছু আছে যারা এনজাইম ইনহিবিটর, যারা কিনা এনজাইমের কাজে বাধা দেয়, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে এনজাইম ইনহিবিটর। আচ্ছা, ওপরেগুলো একটু মুছে দিচ্ছি আমি। 6 নম্বর পয়েন্ট, এনজাইম ইনহিবিটর। এরা কি করে, এরা এনজাইমের কাজে বাধা দান করে, তাদেরকে বলা হচ্ছে এনজাইম ইনহিবিটর। বিভিন্ন হেভি মেটাল, যেমন ধরো Ag2+, ঠিক আছে, বা ধরো সিলভার প্লাস, এরা কি করে, এরা বিভিন্ন এনজাইমের কার্যকারিতাকে নষ্ট করে দেয়, বা এরা এনজাইমের কার্যকারিতায় বাধা দান করে, সেই জন্য এদেরকে বলা হয় এনজাইম ইনহিবিটর, ঠিক আছে। বিভিন্ন হেভি মেটাল যেমন Ag2+, Hg+, এগুলোকে বলা হয় এনজাইম ইনহিবিটর। এবার দেখো আমরা এনজাইম অনুঘটনের ক্রিয়া কৌশল পড়ব, ঠিক আছে। তাহলে 6টা পয়েন্ট টুকে নেবে, খাতায় নোট করবে এটা এনজাইম অনুঘটনের বৈশিষ্ট্য। পরের পয়েন্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এনজাইম অনুঘটনের ক্রিয়া কৌশল, ঠিক আছে। এনজাইম অনুঘটনের ক্রিয়া কৌশল, মেকানিজম অফ এনজাইম ক্যাটালিসিস, ঠিক আছে। মেকানিজম অফ এনজাইম ক্যাটালিসিস। দেখো, মানে এনজাইম ক্যাটালিস্টগুলো কিভাবে কাজ করে
তার উপর ডিপেন্ড করে আমরা এনজাইমের বিভিন্ন মেকানিজমগুলো ব্যাখ্যা করতে পারি। অ্যাকচুয়ালি দেখো, প্রতিটা এনজাইমের পৃষ্ঠতলে কিছু একটা মানে কিছু নির্দিষ্ট স্থান থাকে যেগুলোতে কিনা বিক্রিয়ার সময় সাবস্ট্রেট অণুগুলো আবদ্ধ হয়, আর ওই স্থানগুলোকে বলা হয় সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সেন্টার বা অ্যাক্টিভ সাইট। এবার কি হবে দেখো, ওই যে সক্রিয় স্থান আর সাবস্ট্রেট অণুর যে আকৃতি যদি একই রকম হয় তাহলে কিন্তু এনজাইমটা ক্রিয়া করবে, নাহলে কিন্তু ক্রিয়া করবে না। সেই জন্য কিন্তু সক্রিয় স্থান আর সাবস্ট্রেট অণুর আকৃতি একই রকম হয় বলে নির্দিষ্ট এনজাইম একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হতে পারে। এই সংক্রান্ত এমিল ফিশার একটা তালাচাবি মতবাদ প্রকাশ করেন এনজাইমের ক্রিয়া কৌশল সংক্রান্ত, যেটাকে আমরা লক অ্যান্ড কি মডেল মেকানিজম বলি। ঠিক আছে, তার মতে যেমন প্রত্যেকটা তালার একটা নির্দিষ্ট চাবি থাকে, ঠিক তেমনি প্রত্যেকটা সাবস্ট্রেটের জন্য একটা নির্দিষ্ট এনজাইম আছে। ঠিক আছে, প্রত্যেকটা সাবস্ট্রেটের একটা নির্দিষ্ট এনজাইম আছে। তালার আকৃতি যেমন চাবির সাথে কমপ্লিমেন্টারি বা পরিপূরক হয়, ঠিক তেমনি এনজাইমের পৃষ্ঠতলে অবস্থিত যে সক্রিয় স্থানগুলো থাকে তার আকৃতি সাবস্ট্রেট অণুর আকৃতির একদম পরিপূরক। যদি না হয় পরিপূরক তাহলে কিন্তু এনজাইম ঠিকঠাকভাবে ক্রিয়া করবে না তার সাথে। ঠিক আছে, দেখো মেকানিজমটা অ্যাকচুয়ালি দেখাচ্ছি। এটা দুটো স্টেপ হবে। স্টেপ যে 1 আছে, স্টেপ 1 সেটা হচ্ছে যে সাবস্ট্রেটটা থাকবে, সাপোজ একটা সাবস্ট্রেট আমি দেখাচ্ছি, দেখো প্লাস ধরো আমি একটা সাপোজ ধরো দেখাচ্ছি, সাপোজ ধরো এটা আমাদের সাবস্ট্রেট, সাপোজ ধরো এটা আমাদের হচ্ছে এনজাইম। ঠিক আছে, সাবস্ট্রেটটাকে আমরা সবসময় বলি কি, আর এনজাইমটা ধরা হয় লক, লক অ্যান্ড কি মডেল। ঠিক আছে, এটা কি হয়, একে অপরের এই যে শেপটা একে অপরের কমপ্লিমেন্টারি হওয়া প্রয়োজন, পরিপূরক হওয়া প্রয়োজন। ঠিক আছে, পরিপূরক, কমপ্লিমেন্টারি শেপ। ঠিক আছে, কমপ্লিমেন্টারি শেপ হওয়া প্রয়োজন। কি হবে, ফার্স্ট স্টেপে এরা দুজন একে অপরের সাথে অ্যাক্টিভ সেন্টারগুলো বাইন্ড হয়ে একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে। ঠিক আছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে। মানে অ্যাকচুয়ালি কেমন হবে ধরো শেপটা তখন, হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। হচ্ছে স্টেপ 1। স্টেপ 2তে গিয়ে কি হবে দেখো, এই যে সক্রিয় জটিল যৌগটা তৈরি হলো সেটা বিয়োজিত হয়ে বিক্রিয়াজাত প্রসেস উৎপন্ন হবে এবং যে এনজাইমটা সেটা আগের অবস্থায় ফিরে যাবে। এখান থেকে কি হবে স্টেপ 2তে, এটা স্টেপ 1, এটা স্টেপ 2, এটা স্টেপ 2। এতে এখানে কি হবে দেখো, এনজাইম যেটা ছিল সেটা আগের অবস্থায় আবার ফিরে যাবে, ওর যে আকারে ছিল। এনজাইম এবং এখান থেকে যে সাবস্ট্রেটটা ছিল সেটা নতুন প্রোডাক্ট তৈরি করবে একদম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের লক অ্যান্ড কি মডেলটা তৈরি হয়েছে। দেখো এখানে কিছু ত্রুটি ছিল যার ফলে আমাদের একটা ইনডিউস ফিট মডেল তৈরি হয়েছিল। ঠিক আছে, লক অ্যান্ড কি মেকানিজমের পরিবর্তে আবার একটা নতুন মেকানিজম তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ইনডিউস ফিট মডেল। যেখানে কি হয়, এনজাইমের সাবস্ট্রেটের কাছে আসার ফলে সেখানে এনজাইমের দ্বারা প্রভাবিত হয়ে এই সাবস্ট্রেটে কিছু আবার বাইন্ডিং সাইট নতুনভাবে তৈরি হয়, ইনডিউসড হয়। ঠিক আছে, যেটা কিনা তোমাদের ক্লাস 11-এর বায়োলজিতে আছে খুব ভালোভাবে, তোমরা এটাও আছে তোমাদের বায়োলজিতে, তোমরা সেখান থেকে আরো ভালোভাবে বুঝতে পারবে। জাস্ট এটা একটু প্র্যাকটিস হয়ে গেল তোমাদের। ঠিক আছে, তো সেটা আমাদের নেক্সট সিলেবাসে, সেই জন্য বলছি না। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই স্টপ করছি। নেক্সট দিন থেকে আমরা কোলয়েডাল সলিউশন পড়বো আমরা, বা কোলয়েডাল স্টেট অফ ম্যাটার যে টপিকটা আছে এটা শুরু করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত স্টপ করছি। সবাই ভালো থেকো।